বাংলাদেশের ভূখণ্ডটাকে ভারত যেমন 3 দিক থেকে ঘিরে রেখেছে, ঠিক তেমনি ভারতের একটা ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ 3 দিক থেকে ঘিরে রেখেছে। ব্যাপারটা টেনশনের, ব্যাপক টেনশনের। কেন? বাংলাদেশ কি ওই ভূখণ্ডটাকে দখল করতে চায়? তার চেয়েও বড় প্রশ্ন, ওই ভূখণ্ডের মানুষজন নিজে থেকেই কি বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চায়? তাই ব্যাপারটা বড় টেনশনের। এবং এই টেনশনের মধ্যে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান বাংলাদেশে হাঙ্গর শ্রেণীর সাবমেরিন পাঠিয়েছে জলসীমার উপর কর্তৃত্ব বজায় রাখার জন্য। ব্যাপারটা ভারতের জন্য টেনশনের। আর এই টেনশনের ভিতরে জনাব তারেক রহমান তার প্রথম দ্বিপক্ষীয় রাজনৈতিক সফর চীনে করার মাধ্যমে আরো টেনশনটা বাড়িয়ে দিয়েছেন। ভারতের যদি এত টেনশন হয়, তাহলে কি ভারত হাত গুটিয়ে বসে থাকবে, নাকি তাদের মহাপরিকল্পনা সাজাবে বাংলাদেশকে নিয়ে? তেমনটাই ঘটেছে। দি বাংলা পালসের আজকের আয়োজনে চমকপ্রদ এই বিষয়গুলো একে একে খোলাসা করব। আমাদের সঙ্গে থাকুন, বিশেষ কিছু জানতে পারবেন আজকে। প্রথমেই বুঝে নিতে চাই, বাংলাদেশ যে ভূখণ্ডটিকে 3 দিক থেকে ঘিরে রেখেছে তার নাম ত্রিপুরা। এই ত্রিপুরার স্বপ্ন, মানচিত্র এবং কলকাতার অপমান, এই পয়েন্টটা আগে বুঝি। প্রতিদিন ত্রিপুরার আগরতলা থেকে লক্ষ লক্ষ মানুষ কলকাতায় আসে পড়াশোনা, ব্যবসা বাণিজ্য এবং চিকিৎসার জন্য। কিন্তু কলকাতায় পা দেবার সঙ্গে সঙ্গে তাদেরকে কিছু বাস্তবতা ফেস করতে হয়। কলকাতার লোকাল ট্রেনে উঠলেই প্রায় তাদেরকে শুনতে হয়, ওই দেখো বাংলাদেশিরা চলে এসেছে। কিন্তু কেন বাংলাদেশিরা চলে এসেছে তাদেরকে বলা হয়? এর সাথে একটা ভৌগোলিক এবং সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে। ত্রিপুরার মানুষদের কথাবার্তা, চালচলন, এমনকি খাদ্যাভ্যাসেও বাংলাদেশের কুমিল্লা এবং নোয়াখালীর মানুষদের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। এখানে একটা ইতিহাস লুকায়ে রয়েছে। সেটা কি? 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে লক্ষ লক্ষ মানুষ ত্রিপুরায় গিয়ে আশ্রয় নিয়েছিল। 15 লক্ষ জনসংখ্যার ছোট্ট এই রাজ্যটা নিজের খাবার সেই শরণার্থীদেরকে খেতে দিয়েছিল। তাদের সঙ্গে একটা বন্ধন তৈরি হয়েছে। স্বাধীনতা পরে, অর্থাৎ 1971 সালে বাংলাদেশ বিজয় হবার পরে অনেক মানুষ কিন্তু সেখানে থেকে গিয়েছে। তাই এই ছোট্ট রাজ্যটার 65 থেকে 70% মানুষ এখনো বাঙালি হিন্দু। তাই কোনো কাঁটাতারের বেড়া দিয়ে কিন্তু এই আবেগকে সরানো যাবে না। কলকাতার কাছ থেকে অপমান এবং দিল্লির কাছ থেকে ক্রমাগত অসহযোগিতা পাওয়ার ফলে ত্রিপুরার মানুষজনের মনে একটা প্রশ্ন জন্মিয়েছে যে বাংলাদেশের সঙ্গে থেকে গেলেই কি পারতো না তারা? আর এখানে ইতিহাসের একটা আফসোস লুকিয়ে রয়েছে। এই ব্যাপারটা একটু বুঝে নিতে চাই। অনেকেই মনে করেন যে ত্রিপুরা বোধহয় বরাবরই ভারতের অংশ ছিল। ব্যাপারটা কিন্তু তা মোটেও নয়। বরঞ্চ রাজা মানিক্যের বংশধররা দীর্ঘদিন এই ত্রিপুরাকে শাসন করেছিল। পরবর্তীতে মুঘল সম্রাটরা আসার পরও এটা দখল করার চেষ্টা করেছে, তারা ব্যর্থ হয়েছে। ব্রিটিশরা আসার পরও এই পুরোপুরি ত্রিপুরাকে কবজায় নিতে পারে নাই। পরবর্তীতে 1947 সাল আসলো এবং এই 47 সালে হিন্দু মুসলিম দাঙ্গার যে প্রভাব এবং রাজা বীর বিক্রম কিশোরের মৃত্যুর পরে তৎকালীন যে রানী কাঞ্চন প্রভা, উনি অনেকটা বাধ্য হয়ে এই ইন্ডিয়ার সঙ্গে থাকার চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। ইতিহাসবিদরা মনে করেন সেই সময় যদি একটা গণভোটের আয়োজন করা হতো, তাহলে নিঃসন্দেহে ত্রিপুরার মানুষরা বাংলাদেশের সঙ্গে থেকে যাওয়ার জন্য তারা রায় দিত এবং চুক্তিতে স্বাক্ষর করত, গণভোট দিত। সেই গণভোটটি হয়নি বলেই 75 বছরেও আজকে সেই ঋণ শোধ হয়নি। এবার আসেন একটু ভূগোলের মারপ্যাচে, যেটা ত্রিপুরাকে আলাদা করে রেখেছে চট্টগ্রাম বন্দর তথা বাংলাদেশ থেকে, বঙ্গোপসাগর থেকে। ত্রিপুরার কোনো মানুষকে তার কোনো বাণিজ্য, চিকিৎসা, লেখাপড়া যে কোনো কাজেই যেতে হোক না কেন হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ইন্ডিয়ার মূল ভূখণ্ডে ঢুকতে হয়। কিন্তু ত্রিপুরা থেকে মাত্র 75 কিলোমিটার হলো চট্টগ্রাম বন্দর। তাহলে এই যোগাযোগটা যদি স্থাপন হতো, তাহলে ত্রিপুরার চা শিল্প, কাঠ শিল্প, হস্তশিল্প সবগুলোর বাণিজ্য রাতারাতি বৈদেশিক বাণিজ্যের সাথে কানেক্ট হবার সুযোগ ছিল। এখানেই হলো মোদী সরকারের সবচেয়ে বড় ভয়। ভারতের 7 সিস্টার্সের প্রবেশদ্বার যদি ত্রিপুরা হয়ে থাকে, আর সেটা যদি 3 দিক থেকে বাংলাদেশ দিয়ে ঘেরা হয়ে থাকে, বাংলাদেশ যদি ওই স্পেসটা তাদেরকে দেয়, তাহলে দশকের পর দশক এবং বছরের পর বছর ধরে যে বিদ্রোহ সেখানে চলমান রয়েছে, সেই বিদ্রোহের সুযোগ যদি বাংলাদেশ নিয়ে নেয়, তাহলে ত্রিপুরা হাতছাড়া হয়ে যাবে। কিন্তু বাস্তবতাও হলো যে ভারতের মূল ভূখণ্ড থেকে ত্রিপুরা এত দূরে যে দিল্লির কোনো উন্নয়নের ছোঁয়া ত্রিপুরা তো পাই না, বরঞ্চ কলকাতা সহ এই সমস্ত রাজ্যের
বিভিন্ন মানুষের কাছ থেকে অপমান এবং অন্যায্য সব কার্যক্রমের জন্য ত্রিপুরাকে সবসময়ের জন্য দায়ী করা হয়ে থাকে। তাহলে এত তাচ্ছিল্য এবং অপমান সহ্য করে ত্রিপুরার মানুষজন তাদের সঙ্গে থাকবে কেন? এটি একটি প্রশ্ন। আর এই প্রশ্নের ভেতরে জনাব তারেক রহমান একটা মাস্টার স্ট্রোক খেলে দিয়েছেন। তারেক রহমান তার প্রথম রাজনৈতিক দ্বিপক্ষীয় সফরে চীনে গিয়েছেন এবং সেখানে চমৎকার কিছু প্রকল্প এবং চুক্তির ব্যাপারে তারা আলাপ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো $2.2 মিলিয়ন একটা ড্রোন এবং সামরিক শক্তি স্থাপনের জন্য একটা চুক্তি হয়েছে। এছাড়াও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চুক্তি হয়েছে, সামরিক শক্তি বৃদ্ধির জন্য একটা চুক্তি হয়েছে। এমনকি শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি নিজেই বলেছেন যে স্কুল কলেজগুলোতে চীনা ভাষা অর্থাৎ ম্যান্ডারিন শেখানোর জন্য চেষ্টাও করা হবে। জনাব তারেক রহমান খুব সন্তুষ্ট চিত্তে তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে চীন সফরের এই ব্যাপারটার কিছু ভিডিও ফুটেজ দিয়েছেন। চলুন একটু দেখে নেওয়া যাক। শুধু চীনের সঙ্গে এই চুক্তিগুলোই নয়, বরং জনাব তারেক রহমান তুরস্কের সঙ্গে বাইরাক্তার ড্রোন ব্যাপারে একটা চুক্তি করেছেন। এছাড়াও পাকিস্তানের সঙ্গে JF-17 থান্ডার বিমানের সিমুলেটর তারা আনন্দে গ্রহণ করেছেন। এখন সাবমেরিনের ব্যাপারটা আবার ঘটছে। এছাড়াও উনি এমন কিছু প্রযুক্তি এবং চুক্তির ব্যাপারে অগ্রসর হয়েছেন যেটা ভারতের জন্য ব্যাপক টেনশনের। একটা ইতিহাসের একটা দারুণ লিখন এখানে রয়েছে। সেটি হলো 2005 সালের 17 আগস্ট তার মা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন বেইজিং অর্থাৎ চীনে সফর করেন, সেই সফরের মাঝপথে পরিকল্পিতভাবে গোটা বাংলাদেশে প্রায় 63টি জেলায় একযোগে বোমা হামলা চালায় JMB। তখন বাংলাদেশের এই পরিস্থিতিকে বজায় রাখার জন্য ওনাকে সফরের মাঝপথে সফরটার বাতিল করে বাংলাদেশে ফিরে আসতে হয়। ঠিক তেমনিভাবে আজকে 2 যুগ পরেও তারেক রহমান সাহেব যখন বেইজিংয়ে যাচ্ছেন সফরে, তখন তার সফরটাকে ভণ্ডুল করার জন্য নানা রকম উস্কানিমূলক কর্মকাণ্ড কিন্তু পরিচালিত হচ্ছে। ইতিহাসবিদরা এবং রাজনীতিবিদরা মনে করেন এই 2 ঘটনাগুলোর সূত্র কিন্তু একই সাথে দিল্লিতে বাঁধা থাকতে পারে। এবার আলোচনা করতে চাই বঙ্গোপসাগরের হাঙ্গর নিয়ে, পাকিস্তানের সাবমেরিন এবং নতুন সমীকরণ। বঙ্গোপসাগরে 1971 সালের পর এই প্রথম কোনো শত্রু দেশের জাহাজ বাংলাদেশে প্রবেশ করছে। নাম তার হাঙ্গর, চীনা প্রযুক্তিতে তৈরি। নামটা তো খেয়াল করেছেন, নাম হলো হাঙ্গর। কেন এই হাঙ্গর নামটা রাখা হয়েছে সেটা একটু বলি। 55 বছর আগে আরব সাগরে ভারতের একটা যুদ্ধ জাহাজকে ডুবিয়ে দিয়েছিল এই হাঙ্গর শ্রেণীর একটি সাবমেরিন। তার নাম ছিল INS খুকরি। ভারতের সেই যুদ্ধ জাহাজটার নাম, সেটাকে ডুবিয়ে দিয়েছিল। আজকে 55 বছর পর বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষার স্বার্থে পাকিস্তান চীনা প্রযুক্তির এই সাবমেরিনের নামও রেখেছে হাঙ্গর। বুঝতে পারছেন, সেই সময়ের সাবমেরিনের নাম ছিল হাঙ্গর, 55 বছর পরে যে নতুন সাবমেরিন এসেছে সেটার নামও রেখেছে হাঙ্গর। এটা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা মনে করছেন এটা শুধুমাত্র নামকরণ করার জন্য নয়, বরঞ্চ ভারতকে একটা মনস্তাত্ত্বিক ধাক্কা দেবার জন্যই পাকিস্তান এই কাজ করেছে। এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন বা AIP প্রযুক্তি, এই প্রযুক্তির মাধ্যমে এই হাঙ্গরটা তৈরি। এটা একটা জটিল প্রযুক্তি। এই জটিল প্রযুক্তির ব্যাপারটা কি একটু বলি। তার কারণ একে বারবার পানির উপরে উঠতে হয় না, দীর্ঘ সময় সে পানির নিচে ডুবে থেকে কার্যক্রম পরিচালনা করতে পারে। এর উন্নত ডিফেন্স সিস্টেম রাডারকে ফাঁকি দেওয়ার জন্য যথেষ্ট। মানে অনেকক্ষণ পানির নিচে ডুবে থাকে, রাডারকে ফাঁকি দিতে পারে এবং বারবার উপরের দিকে উঠতে পারে না। একটু কল্পনা করে দেখুন তো, এই রকম শ্রেণীর একটা হাঙ্গর এই মুহূর্তে বাংলাদেশের জলসীমার ভিতরে আনার কি দরকার পড়ল, যদি না বাংলাদেশ এখানে অনুমতি দিয়ে থাকে, যদি না চীনের সাথে বাংলাদেশ এবং বাংলাদেশ ও চীনের সাথে পাকিস্তানের একটা ত্রিমুখী সম্পর্ক যদি খুব ভালো জায়গায় না পৌঁছায়, তাহলে কি এরকমটি হবার কথা? কখনো নয়। এই সমস্ত ব্যাপারগুলো এখন টেনশনের জায়গায় পৌঁছে যাচ্ছে ভারতের জন্য। এখন প্রশ্নটা উঠতে পারে যে এই টেনশন
এই টেনশন কি ভারত শুধু মুখ বুজে সহ্য করবে, ভারত কোনো কিছু করবে না, ভারত কোনো নতুন চাল দেবে না, তা কিন্তু নয়। চলুন ভারতের নতুন চালের ব্যাপারটাও একটু বুঝে আসি। দিল্লির পাল্টা চাল, এর মহাপরিকল্পনা। এই যে এত সব কিছু করছে, এতে দিল্লি কিন্তু মুখ বুজে বসে নাই, বরঞ্চ দিল্লি একের পর এক নতুন চাল দেবার চেষ্টা করছে। পাকিস্তান টাইমসের খবর অনুযায়ী আমরা জানি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যেমন একটা মুক্তি বাহিনী ছিল, সেরকম একটা সশস্ত্র বাহিনী গঠন করার চেষ্টা করছে, যেটা বাংলাদেশকে ক্রমাগত গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চাইবে। আর তার প্রধানতম অস্ত্র হিসেবে তারা প্রয়োগ করার চেষ্টা করবে সংখ্যালঘু নির্যাতন, কিংবা এই যে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে, যেমন কুকি চীন পাহাড়ে রয়েছে, তাদেরকে তারা সক্রিয় করার চেষ্টা করবে। ইসকন নামক একটা সন্ত্রাসী গোষ্ঠী, যেটা সবাই সন্ত্রাসী গোষ্ঠী বলে জানে, সেই গোষ্ঠীকে মাঠে নামিয়ে তারা বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হবে। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ভারত একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে, এবং এই ঘটনা ভারত এর আগেও করেছে। কারণ জিয়াউর রহমানের আমলে প্রায় প্রতি মাসে সামরিক অভ্যুত্থানের গল্প শোনা যেত, শেষ পর্যন্ত সত্যি সত্যি জিয়াউর রহমান সাহেবকে জীবন দিতে হয়েছে। তারেক রহমান সাহেব এই গল্পের পুরোটা জানেন, তাই উনি অনেক কিছুর ক্ষেত্রে নীরব থেকেছেন। তবে রাজনীতিতে নীরবতা সবসময় সম্মতির লক্ষণ নয়, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে নীরবতা চরম অসম্মতির লক্ষণ হিসেবেও ধরা হয়ে থাকে। তাহলে এখন প্রশ্ন হলো, দাবার শেষ চালটা চালবে কে? ত্রিপুরার মানুষজন বছরের পর বছর, দশকের পর দশক ধরে অপমান, অন্যায় এবং অন্যায্যতা সহ্য করতে করতে যদি বাংলাদেশের দিকে সত্যি ঝুঁকে পড়ে, বাংলাদেশ, চীন এবং পাকিস্তান একত্রিত হয়ে এই দক্ষিণ এশিয়ার এই ভূখণ্ডে যদি শক্তি আরও বাড়িয়ে ফেলে, এবং যে যে জায়গাগুলোতে ভারতের দুর্বলতা রয়েছে সেই সেই জায়গাগুলোতে যদি ক্রমাগত তারা ট্যাকেল দেওয়ার চেষ্টা করে থাকে, তাহলে ভারতের যত বড় রাজ্যই হোক না কেন, কিছু না কিছু হারানোর সংখ্যা থেকেই যায়। তাহলে এই সমস্ত খেলাটা চলছে বাংলাদেশের এই ভূখণ্ডকে নিয়ে। আর বাংলাদেশের ভূখণ্ডে এখন সরকার হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অর্থাৎ তারেক রহমানের সরকার। অতএব জনাব তারেক রহমান সাহেবকে চীনের সাথে সুসম্পর্ক, পাকিস্তানের সাথে সুসম্পর্ক, প্রতিবেশী দেশ হিসাবে অবশ্যই ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কারণ যেহেতু ভারতের সঙ্গে সীমানা রয়েছে, ভারত বরাবরই চেষ্টা করবে সেই সীমান্তে নানান রকম উত্তেজনা এবং চাপ সারা সময়ই তৈরি করে রাখতে। এটি এখন বোঝার বিষয়। অতএব বাংলাদেশ একটা হেজিংয়ের ভেতর দিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ অবশ্যই সেই ব্যাপারটা খেয়াল করার চেষ্টা করবে, ম্যানেজ করার চেষ্টা করবে। আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশ এই জটিল খেলায় কত সুন্দরভাবে দাবার চাল দিতে পারবে বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানান, লাইক করুন, শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন দয়া করে, এবং আমাদেরকে গঠনমূলক পরামর্শ দিয়ে সহায়তা করুন। ধন্যবাদ সবাইকে।